এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের এই আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন পর আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমির প্ল্যাটফর্ম থেকে এই অর্গাননের আলোচনাতে একত্রিত হলাম। আচ্ছা, আপনাদের কেউ একজন মানে আনমিউট আছেন, একটু মিউট করে ধরুন। জজ ভাই, সবাইকে মিউট করে দেন। তো আহ, আমরা দেখতে দেখতে একটা সেশন কিন্তু পার করে ফেললাম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি গত বছর এরকম সময় যাত্রা শুরু করেছিল এবং আমরা অত্যন্ত সফলতার সাথে ইতিমধ্যে আমাদের যে একটা বছরের যে পরিকল্পনা ছিল সেটা আমরা কিন্তু সার্থকভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা এবছর আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আমরা আহ, নতুন করে এই বছরেও আমরা আমাদের যে ক্লাস যেভাবে করে আমরা পরিচালনা করে থাকি সেটা হতে যাচ্ছে এবং তারই পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের এই আয়োজন। তো আমার সাথে আপনাদেরকে থাকার জন্য স্বাগত জানাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আমরা আসলে আজকের এই আলোচনাটা কিভাবে সাজিয়েছি সেটা একটু আপনাদের সাথে প্রথমেই আলোচনা দেখিয়ে নিতে চাই এট এ গ্লান্স। সেখানে যেহেতু আমাদের আজকের আলোচনাটাই হবে অর্গানন অফ মেডিসিন থেকে, ফলে আমরা প্রথমে এখান থেকে জানার চেষ্টা করব যে অর্গানন অফ মেডিসিন কি, এটার প্রয়োজনীয়তা কি, অর্গানন অফ মেডিসিন গ্রন্থের ক্রমবিকাশ এবং আমাদের যে ডিএইচএমএস যে কোর্স আছে এই কোর্সের সাপেক্ষে আমাদের এখানে অর্গাননটা কিভাবে পড়ানো হয় সেই বিষয়ে একটা ধারণা দিব। পাশাপাশি একটা নমুনা হিসাবে একটা অ্যাফোরিজম আজ আমি আপনাদের সামনে আলোচনা করে দেখাবো যে আমরা এখানে কেমন স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়ানোর ব্যবস্থা করে থাকি। তো আমি প্রথমেই বলে রাখি, আমার এই এইচডি মেডিকেল একাডেমিতে আমার দায়িত্বপ্রাপ্ত বছরটি হচ্ছে বা সেশনটি হচ্ছে আমাকে সেকেন্ড ইয়ারের অর্গাননের যে পার্টটা আছে সেটা নিয়ে আমাকে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যারা সেকেন্ড ইয়ারের এই কোর্সে ভর্তি হবেন বা এই টিউশনে আপনারা যারা সংযুক্ত হবেন, আপনাদের সাথে আমার দেখা হবে দ্বিতীয় বর্ষে ডিএসএমএস কোর্সের যে দ্বিতীয় বর্ষে অর্গাননের যে অ্যাফোরিজম গুলো রয়েছে সেগুলোর আলোচনা ব্যাখ্যা এগুলো নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে এবং কথাবার্তা হবে। তো আমরা প্রথমে একটা চলুন দেখে আসি যে এই যে অর্গানন নিয়ে এত কথা বলছি সেই অর্গানন অফ মেডিসিনের প্রণবকে আমাদের এই হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমের আবিষ্কর্তা। আমি ওনাকে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণের মাধ্যমে আজকে ক্লাসে প্রবেশ করতে চাই। ওনার সম্পূর্ণ নামটা অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আমরা সবাই হ্যানিম্যান হিসেবেই জেনে থাকি, কিন্তু ওনার সম্পূর্ণ নাম হচ্ছে ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। উনি জন্মগ্রহণ করেছিলেন 10ই এপ্রিল 1755। এটা হচ্ছে যে ইলেক্টোরেট অফ সাক্সনি শহরে, এবং উনি আহ, ইহলোক ত্যাগ করেন 2রা জুলাই 1843 সাল। তখন উনি অবস্থান করছিলেন ফ্রান্সের প্যারিসে এবং ওনার ওই সময় বয়স ছিল 88 বছর। একজন জার্মানি নাগরিকত্বের দিক থেকে উনি জার্মানি বিজ্ঞানী ছিলেন এবং উনি একজন অত্যন্ত দক্ষ একজন চিকিৎসকও বটে। আচ্ছা, এখন আমরা যে অর্গানন অফ মেডিসিন আমরা অধ্যয়ন করব, এই অর্গানন অফ মেডিসিন অধ্যয়ন ক্ষেত্রে আমাদের সহায়ক বই কি কি হতে পারে সেটা সম্পর্কে আমি আসলে এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রচলিত যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে বাজারে অনেক বই রয়েছে অর্গানন অফ মেডিসিনের উপর। তার মধ্যে আমি যেগুলো সবসময় পাশে রাখি সেগুলো আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর প্রত্যেকটা বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে অর্গানন অফ মেডিসিন
এটা এমন একটা সাবজেক্ট যে কাকা টিয়া দিছ, টাকাটা দিছ। জয়ন্ত দা, হ্যাঁ দাদা। একটু খেয়াল রাখেন তো, অনেকে আনমিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড তো বেরোনোর সাথে আমি মিউট করে দিয়েছি, আপনি ওকে কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি যে সমস্ত বইগুলো অনুসরণ করে থাকি সেগুলো কাভার পেজের ছবি আমি এখানে রেখেছি আপনাদের সকলেরই জ্ঞাতার্থে। অর্গান অফ মেডিসিন এমন একটা পুস্তক যেটা কিনা আপনার এখানে নতুন করে এখানে আপনার মানে বাড়িয়ে চাড়িয়ে বলার কোনো কিছু নাই, কারণ এটা স্যার হ্যানিম্যান কর্তৃক নির্ধারিত এবং উনি এখানে কতগুলো সূত্র বা কতগুলো অ্যাফোরিজম এখানে উনি রেখে গেছেন আমাদের জন্য, আমাদের চিকিৎসা পদ্ধতি পরিচালনা করার গাইডলাইন হিসেবে উনি রেখে গেছেন। কিন্তু তারপরেও এত বই কেন? কারণ অর্গান অফ মেডিসিন মূল যে বইটা সেটা তো লেখা হয়েছিল জার্মান ভাষায়, তো আমাদেরকে তো এটা বুঝতে হয় বাংলা ভাষায়। সেই ক্ষেত্রে যে সমস্ত মুনি ঋষিরা আমাদের হোমিওপ্যাথির এই অগ্রযাত্রাকে ধরে রেখেছেন, ওনাদের মধ্যেই যারা বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পেরেছিলেন, ওনারা এই বইগুলো কিন্তু রচনা করেছেন। সেই ক্ষেত্রে ওনাদের প্রত্যেকেরই কারো না কারো যে প্রকাশভঙ্গি, লেখনী, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, বিশেষভাবে জানা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বইগুলো পাশে রাখা প্রয়োজন। আমি সব থেকে বেশি যেটা অনুসরণ করে থাকি, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন অর্গান অধ্যয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অর্গানন অফ মেডিসিন বইটা যদি আমরা ইংরেজিতেই আমরা একটা অধ্যয়ন করতে পারি তাহলে মূল ভাবটা আমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু আমরা যখন এটা বাংলায় করি তখন দেখবেন এক একজন রাইটার মূল কথাটা একই থাকে, কিন্তু অনেক সময় প্রকাশ ভঙ্গিতে অনেক চেঞ্জ থাকে। যেহেতু আমাদের এই সাবজেক্টটি অত্যন্ত গভীরভাবে ধারণ করতে হবে, আমাদেরকে ভিতরে নিতে হবে, তাই আমাদের সহায়ক বই যতগুলো থাকবে আমাদের পাশে, আমার মনে হয় আমাদের জন্য তত বেশি এটা সুবিধা আমরা পাবো। এজন্য আমার নিজের কাছে অর্গান অফ মেডিসিন রয়েছে অনেকগুলো, তার ভিতরে গুটি কয়েক আমি এখানে আপনার সামনে উপস্থাপন করছি। আমি সব থেকে বেশি অনুসরণ করে থাকি বরিক স্যারের এই অর্গান অফ মেডিসিনটি, যেটা হচ্ছে উনি ইংরেজিতে অনুবাদ করেছেন। নিশ্চয়ই আমার কার্সরটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমি সব থেকে বেশি অনুসরণ করি। এবং বাংলার ক্ষেত্রে আমি দুইটা আমি অনুসরণ করে থাকি। একটা হচ্ছে যে হরিমোহন চৌধুরী স্যারের, এবং আরেকটি যেটা সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘাঙ্গী স্যারের। কিন্তু খুব সম্প্রতি আমি রেজাউল করিম স্যারের বইটা পাওয়ার পরে আমি সত্যি অত্যন্ত মুগ্ধ হয়েছি, এবং আমি সবাইকে রিকমেন্ড করি যে অনেকগুলো বই যদি কেনার সুযোগ থাকে অবশ্যই কিনবেন, কিন্তু যদি না থাকে অন্তত রেজাউল করিম স্যারের বইটা আপনারা পাশে রাখবেন, কারণ উনি অনেক চমৎকার ভাবে আমাদের অর্গান অফ মেডিসিনকে উপস্থাপন করেছেন। খুবই মানে একজন শিক্ষার্থী বান্ধব হিসেবে উনি উপস্থাপন করেছেন। এজন্য আমি মনে করি যে রেজাউল করিম স্যারের বইটা আমাদের সাথে রাখা উচিত। আর একটা খুবই রেয়ার একটা বই যেটা অত্যন্ত সমৃদ্ধ, এটা ইন্ডিয়ান রাইটার বি.কে সরকার স্যারের বই, এটা মার্কেটে প্রায় নাই। তো এই বইটাও একটা অনন্য বই, যদি সম্ভব হয় সবগুলো আপনারা রাখবেন এবং অধ্যয়ন করবেন। আসেন, অর্গান অফ মেডিসিন কি এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটার অনেক ধরনের ডেফিনেশন কিন্তু রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে গতানুগতিক যে সমস্ত ডেফিনেশন ওই দিকে না গিয়ে মূলত আসলে এটা এই সাবজেক্টটা কি, অর্গান অফ মেডিসিনটা কি, এটা আমি খুব সাধারণ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এটাকে বলা হচ্ছে অর্গান অফ মেডিসিন ইজ এ বুক রিটেন বাই মাস্টার স্যামুয়েল হ্যানিম্যান। হ্যানিম্যান স্যারের কর্তৃক লিখিত একটা বই, কন্টেইনিং, এটা ধারণ করে দ্য প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির যে মূল নীতি সেটা ধারণ করে, অ্যালং উইথ দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস, জটিল যে সমস্ত বিশ্লেষণ সেটা সমালোচনাও হতে পারে, এইগুলো সমৃদ্ধ
অফ দ্য ডিফারেন্ট আদার মোডস, অন্যান্য চিকিৎসা পদ্ধতির বিভিন্ন ধরনের যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে সেটাকে সেটা ধারণ করে, অফ দ্য ট্রিটমেন্টের যে বিভিন্ন মেথড আছে সেটা প্রিভিলেন্ট ডিউরিং হিজ টাইম, অর্থাৎ ওনার সময়ে, উনি যখন অর্গাননটা লিখেছিলেন ওই সময়ে যে ধরনের থেরাপিউটিক সিস্টেম প্রচলিত ছিল তাদের ক্রিটিক্যাল যে সমস্ত অ্যানালাইসিস আছে সেটা সমৃদ্ধ, পাশাপাশি হোমিওপ্যাথির মূল নীতি আমরা যে পুস্তকে পেয়ে থাকি সেটা হচ্ছে অর্গান অফ মেডিসিন। এবং এই কারণে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে এটাকে কি বলা হয়, সংবিধান বলা হয়। যে কোনো একটা দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন একটা কনস্টিটিউশন থাকতে হয়, তেমনি এই চিকিৎসা পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে একটা যে কনস্টিটিউশন যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে অর্গান অফ মেডিসিন, এই পুস্তক। এখন স্যার এই নামটা কেন দিলেন, অর্গান অফ মেডিসিন এই নামটা উনি কেন দিলেন, এইটা আমরা পাবো কোথায়? এটা আমরা পাবো তখন যদি কিনা আমরা অর্গানন এই শব্দটাকে নিয়ে একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি অর্গানন এই শব্দটা কি, এটার অর্থটা কি। এই শব্দের অর্থের ভিতরে আসলে এই যে উনি নামকরণ করেছেন বইটা তার একটা অন্তর্নিহিত তাৎপর্য এখানে রয়েছে। তো আমরা যদি অর্গানন নিয়ে একটু জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে অর্গানন এই শব্দটির অনেকগুলো অর্থ হতে পারে। আমরা দেখার চেষ্টা করব যে আসলে অর্গান অফ মেডিসিন, অর্থাৎ আমাদের যে অর্গান অফ মেডিসিন, এটা এই শব্দটির সকল কন্ডিশনকে স্যাটিসফাই করে কিনা, তাহলে আমাদের বইটা যে অর্গান অফ মেডিসিন নামকরণ করা হলো এটা যথার্থতা আমরা বুঝতে পারবো। এটার একটা অর্থ হচ্ছে লিটারারি ওয়ার্ক, অর্থাৎ সাহিত্যকর্ম। কি বলা হচ্ছে, ইট মিনস কালেকশন অফ এডুকেশনাল ম্যাটার উইথ দ্য কম্বিনেশন অফ সিস্টেম অফ আর্ট, অর্থাৎ এটা এমন একটা সাহিত্যকর্ম, এটা আপনার শিক্ষণীয় একটা বিষয় যেটা কি করছে, কলার সাথে এটা কম্বিনেশন করছে। তো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা এটা শুধু বিজ্ঞান না, এটা অবশ্যই একটা কলাও বটে, অর্থাৎ এটা কিন্তু একটা আর্ট। তো বিজ্ঞান এবং কলার যে সমন্বয় সেটা হচ্ছে হোমিওপ্যাথির মধ্যে যে নিহিত রয়েছে সেটা কিন্তু তাৎপর্য বোঝা যাচ্ছে এর এই শব্দের অর্থ দিয়ে। দ্বিতীয় আর একটা অর্থ পাওয়া যায় যে এ মেথড অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধানের একটা পদ্ধতি, এটা একটা মেথড, একটা পদ্ধতি। আপনি যদি অর্গাননকে অনুসরণ করে নিজেকে চালিত করেন তাহলে আপনার যে চিকিৎসা পদ্ধতি আপনি যেটা দিচ্ছেন, রোগীকে সেবা দিচ্ছেন, এটা কিন্তু আসলে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে রূপান্তরিত হবে। কিছুদিনের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ভেতরে যে মানব শরীরের যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার গুলা সেগুলোর আপনি অনেক কিছু অনুমান করতে পারবেন, এবং ওটাকে কিভাবে আটকানো যায়, ওটাকে ওখান থেকে কিভাবে উতরানো যায় সে বিষয়গুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। অর্গান অফ মেডিসিন, আমি একজন মহান একটা স্যারের ক্লাস করেছিলাম, উনি একটা কথা বলেছিলেন যে এটা এমন একটা সাবজেক্ট যে আপনি যদি মনে করেন এটা এমন একটা ফুল, এটা থেকে আপনি মধু নিবেন তো মধুও পাবেন, যদি বলেন বিষ নিবেন আপনি বিষও পাবেন। সঙ্গত কারণে আপনার নেয়াটার পরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এই যে একটা সায়েন্টিফিক একটা ইনভেস্টিগেশন বলা হচ্ছে, আপনি নিজেকে যদি ওইভাবে নিয়োজিত করতে পারেন, আপনার অধ্যয়নকে যদি ওইভাবে ওই পর্যায়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার একজন বিজ্ঞানীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কারণ আপনার হাতে অসংখ্য ব্যক্তি যখন সুস্থ হবে, পীড়িত মানুষের মুখে যখন আপনি হাসি ফোটাবেন, এবং সেটা এর যে তৃপ্তিটা এটা আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কি অনন্য কাজ আপনি করে ফেলছেন, কতটা অসাধ্যকে সাধন করছেন। এখানে আর একটা অর্থ রয়েছে ইনস্ট্রুমেন্ট অফ থট, অর্থাৎ চিন্তার উপকরণ, যুক্তি প্রণালী। এটাকে বলা হচ্ছে কি, ইট মিনস ফ্রুটফুল থিঙ্কিং, এটাকে বলা হচ্ছে এটা একটা খুবই মানে যথার্থ বা একটা অর্থবহ চিন্তা উইথ সিস্টেম অফ লজিক, যেটা কিনা আপনি যুক্তি দ্বারা চিন্তা করবেন, ফ্রম দ্য নেচার। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, ফ্রম দ্য নেচার, অর্থাৎ প্রকৃতি থেকে আপনি যুক্তি দিয়ে কিন্তু এটা এই থিঙ্কিংটা করতে হবে। এটাকে বলা হচ্ছে অর্গানন। অর্গানন কেন বলছি কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে হোমিওপ্যাথি এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটা চিকিৎসা পদ্ধতি। এখন প্রাকৃতিক কেন সেই ব্যাখ্যাটা অনেক বড়, অসংখ্য উদাহরণ রয়েছে, অসংখ্য ক্ষেত্র রয়েছে যেখান থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারি।
সবকিছু যে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে বিষয়টা কিন্তু তেমন প্রয়োজন হয় না। যখন আপনার অভিজ্ঞতা, এখানে আপনার অভিজ্ঞতাটা অনেক বড় একটা জ্ঞান, এবং সেটা এই যে অভিজ্ঞতাটা অর্জন হচ্ছে সেটাও কিন্তু আপনার দর্শনের একটা অংশ হিসেবেই আপনার ভিতরে সেটা সঞ্চিত হয়ে থাকছে। সর্বশেষ এখানে আর হিউজেস স্যার উনি যেটা বলছেন, অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইফেক্টিং দ্য বেস্ট ম্যানার অফ সার্টেন এইম, অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য সম্পাদনের জন্য সর্বোত্তম পদ্ধতি। অর্থাৎ কোন একটা লক্ষ্য যে আপনি সম্পাদন করবেন তার জন্য একটা সর্বোত্তম পদ্ধতি যদি হয় তাহলে সেটাকে অর্গানন বলা হয়। তাহলে আমরা যে অর্গানন অফ মেডিসিন নিয়ে কথা বলছি, হোমিওপ্যাথিক প্রেক্ষাপটে এটা কিন্তু তার সবগুলো কন্ডিশনকেই কিন্তু স্যাটিসফাই করে থাকে। এখন আসেন আমরা একটু জানার চেষ্টা করি যে এই অর্গানন শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল। এটা অ্যারিস্টটল উনি প্রথম অর্গানন শব্দটি ব্যবহার করেছিলেন, এবং ওনার যুক্তি বিদ্যার উপর ওনার কিন্তু একটা বই ছিল, সেটা সকল যুক্তিকে সাম আপ করা হয়েছিল, সেটা উনি নাম দিয়েছিলেন অর্গানন। এবং সেকেন্ড যে ব্যবহারটা এই শব্দের সেটা দেখা যায় লর্ড ফ্রান্সিস বেকন, উনি ওনার একটা বই যেটা নভাম অর্গানাম বলা হয় তার সেকেন্ড পার্টের নাম দিয়েছিলেন এটা। এবং এই দুইজন ব্যক্তির এই শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যার এই পুস্তকটার নাম দিয়েছেন অর্গানন অফ মেডিসিন। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসি আমরা একটু দেখি যে অর্গানন অফ মেডিসিন এর যে পার্ট, এই পার্ট গুলো সম্পর্কে একটু ধারণা নিই। আমরা সাধারণত কি মনে করে থাকি যে অর্গানন অফ মেডিসিন হচ্ছে এখানে কতগুলো অ্যাফোরিজম আছে, সেই অ্যাফোরিজম গুলো নিয়ে বা হোমিওপ্যাথির চিকিৎসা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, অবশ্যই সেটা একটা একটা অংশ, কিন্তু অর্গানন অফ মেডিসিন কিন্তু মূলত দুইটা অংশে বিভক্ত, প্রধানত দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আর একটা হচ্ছে অর্গানন প্রপার বলা হয় আর একটা পার্ট কি। এই অর্গানন প্রপার কি? অর্গানন প্রপার হচ্ছে এখানে যে 291টা সূত্র রয়েছে, এই সূত্র 1 নম্বর অ্যাফোরিজম থেকে 291 নম্বর সূত্র পর্যন্ত এই পার্টটাকে বলা হচ্ছে অর্গানন প্রপার। দেখবেন অর্গানন অফ মেডিসিন বই যখনই আপনি হাতে নিবেন এর প্রথমেই আপনার একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং আমি অন্তত এখনো দেখি নাই যে এত বড় ইন্ট্রোডাকশন, কোন বইয়ের ইন্ট্রোডাকশন পার্ট এত বড় হয়। আমরা কেউই হয়তো এই অংশটা উল্টায় দেখি না, এই অংশটা জানানোর চেষ্টা করি না, বাট এর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো যে ইন্ট্রোডাকশন পার্টটাও পড়ার জন্য, শুধুমাত্র সূত্র না। ধীরে ধীরে সব জিনিসগুলোই আমাদেরকে জানতে হবে। এটা এমন একটা বিষয় যে একবার দুইবার পড়লেই সবকিছু আপনি বুঝে যাবেন এমনটি নয়, অন্তত আমার ক্ষেত্রে হয়নি। আমি দোয়া করি, প্রার্থনা করি আপনারা যেন একবারেই সবকিছু বুঝতে পারেন, বাট আমার ক্ষেত্রে হয়নি। আমি যতবারই পড়ি আমি দেখি যে নতুন নতুন অনেক কিছুই পাচ্ছি। অর্থাৎ আমার প্রথম মানে পূর্ববর্তী যে পড়াটা ছিল তার থেকে আরো বেশি অনেক কিছু তখন মিস করেছিলাম, এখন হয়তো সেটা বুঝতে পারছি। সঙ্গত কারণে এটা প্রচুর পড়তে হবে, এবং এটা অস্বাভাবিক একটা অধ্যয়নের একটা বিষয়। এখন অর্গানন প্রপার অর্থাৎ এই যে সূত্র 1 থেকে 291 পর্যন্ত যে সূত্রটা আমাদের রয়েছে, যে গাইডলাইন আমাদের দিয়ে গেছেন স্যার, এইটার আবার দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটাকে ডক্টরিনাল পার্টও বলা হয়, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। এখন থিওরিটিক্যাল পার্ট হচ্ছে 1 নম্বর সূত্র থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত হচ্ছে থিওরিটিক্যাল পার্ট বা ডক্টরিনাল পার্ট, এবং পরবর্তীতে 71 নম্বর সূত্র থেকে 291 নম্বর পর্যন্ত যে সূত্র রয়েছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পার্ট, যেখানে বলা হচ্ছে যে 1 থেকে 70 পর্যন্ত যেটা, এটা আরোগ্য বিজ্ঞান এবং পরবর্তীতে আরোগ্য কলা, এই অংশটা। এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, যদিও হচ্ছে আমার আলোচ্য বিষয় থাকবে আপনাদের সাথে সেকেন্ড ইয়ারের অ্যাফোরিজম গুলো নিয়ে, বাট আমি এখানে টোটাল অর্গাননের যে অ্যাফোরিজম গুলো রয়েছে সেটার কোনটার কি অংশ আছে সেই অংশগুলো আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা ডায়াগ্রাম, যেখানে যে বলা হচ্ছে 1 থেকে 70 নম্বর অ্যাফোরিজম, এটা ডক্টরিনাল পার্ট। এই ডক্টরিনাল পার্টের মধ্যে 1 থেকে 2 নম্বর বলা হচ্ছে ফিজিশিয়ান
মিশন, রিকুইসাইড নলেজ অফ দ্য ফিজিশিয়ান, 3 এবং 4 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে চিকিৎসকের জন্য যেটা মানে জ্ঞাতব্য যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, সেটা প্রয়োজনীয় যে জ্ঞানটা সেটা। নলেজ অফ ডিজিজ হচ্ছে 5 নম্বর থেকে 18 নম্বরে। এরকম বিস্তারিত এটা রয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর আসি অর্গান অফ মেডিসিন, এটা প্রয়োজনীয়তা কি। প্রয়োজনীয়তা যদি আমরা একটু দেখতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে থিওরিটিক্যাল পার্টের এক ধরনের একটা প্রয়োজনীয়তা আর প্র্যাকটিক্যাল পার্টের প্রয়োজনীয়তা। এখানে দুইটা আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। তো থিওরিটিক্যাল পার্টে কি বলা হচ্ছে, দ্য মিশন অফ ফিজিশিয়ান হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর, মানে এই যে মূলত কি যে ফিজিশিয়ানের যে মূল এবং একমাত্র তার ব্রত কি, লক্ষ্য কি, সেইটা সম্পর্কে আপনি এই থিওরিটিক্যাল পার্টে ধারণাটা পাবেন। রিকুইসাইড নলেজ অফ ফিজিশিয়ান, নলেজ অফ ডিজিজ, নলেজ অফ ড্রাগ, এগুলো সবই থিওরিটিক্যাল পার্টের আলোচ্য বিষয়। তারপরে অ্যাপ্লিকেশন অফ ড্রাগ, নলেজ টু ডিজিজ, নলেজ টু চয়েস অফ রেমেডি, ডিফারেন্ট মোড অফ ট্রিটমেন্ট, আপনার সুপারিটরি অফ হোমিওপ্যাথি, সুপিরিয়রিটি অফ হোমিওপ্যাথি। আচ্ছা, প্র্যাকটিক্যাল পার্টে যেটা রয়েছে এখানে 71 নম্বর সূত্র যেটা, সেখানে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা বলছে। আপনারা অবশ্যই এটা দেখবেন যে 71 নম্বর সূত্রটা 3 পয়েন্ট, যেটা কিনা আরোগ্যের ক্ষেত্রে এই 3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশন অফ ডিজিজ, ডিজিজের যে বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা জানি যে ডিজিজের প্রকারভেদ আমাদের এখানে যেমন আপনার অ্যাকুইট ডিজিজ, ক্রনিক ডিজিজ, এই যে বিভিন্ন ধরনের যে ডিজিজ রয়েছে সে বিষয়গুলো। তারপরে আপনি কিভাবে কেস টেকিং করবেন, আপনার ওষুধের যে পাওয়ার সে সম্পর্কে আপনার যে নলেজ এবং তার যে কিউরেটিভ যে পাওয়ার আছে সেটা সম্পর্কে ধারণা, আপনার ওষুধ প্রস্তুত কিভাবে করবেন, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, যাবতীয় বিষয়। এর বাহিরেও কিন্তু আরো অনেক টপিক আছে, কারণ অর্গান অফ মেডিসিনটা আমি দেখেছি আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝেছি, হ্যানিম্যান স্যার এমন কোনো জায়গা নেই, এমন কোনো পয়েন্ট নেই যে জায়গাটা উনি টাচ করেননি। টাচ করেননি বলতে এটা বলতে চাচ্ছি যে কি কি ক্ষেত্র হতে পারে, আপনি কোন কোন জায়গায় বাধার সম্মুখীন হবেন, তার সবকিছু বিষয়ই উনি এখানে মানে উপস্থাপন করেছেন। পুরো বিষয়টাই প্রত্যেকটা জায়গায় যে আপনি কোথায় কোথায় আটকাতে পারেন, সেই আজ থেকে কতশো বছর আগে উনি এটা করে গেছেন, কিন্তু ওনার চিন্তা ভাবনা এত অ্যাডভান্স ছিল যেটা কিনা এখন আমরা এটা ফিল করি। উনি অ্যাফোরিজম গুলোর একদম শেষে উনি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করে গেছেন, যে মেসমেরিজম, মেসেজ, গোসল, এগুলোর মধ্যেও যে রোগীর উপকারিতা দেওয়া যায়, রোগীকে প্যালিয়েশন দেওয়া যায়, রোগীর এটা তার জন্য আরোগ্যের ক্ষেত্রে উপকারী হয়, সেই বিষয়গুলো কিন্তু বলে গেছে। অর্থাৎ কমপ্লিট একটা ট্রিটমেন্ট যে পদ্ধতি, কোথায় কি করতে হবে না হবে সবকিছু কিন্তু বলে গেছে। অর্গানো মেডিসিন এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি যে শুধু একজন প্র্যাকটিশনার, ভালো একজন প্র্যাকটিশনার হবেন না, একজন ভালো ফিজিশিয়ান হবেন, শুধু তাই নয়, বরং আপনি একজন ভালো গবেষক হয়ে যাবেন। কিভাবে? কারণ ওষুধ কিভাবে প্রস্তুত করতে হয়, হ্যানিম্যান স্যার নির্দেশনা দিচ্ছেন প্রত্যেকটা ডাক্তারকে তার নিজে হাতে ওষুধ প্রস্তুত করতে। সেটাও যদি কিভাবে করতে হয় এটা যদি আপনি ধারণ করতে পারেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা তো বাজার থেকে ওষুধ কিনে নিয়ে এসে সরাসরি পেশেন্টকে দিচ্ছি, কিন্তু স্যার তো নিজে তৈরি করেছিলেন কিভাবে তৈরি করতে হবে তার সকল কিছু। অর্থাৎ আপনি যদি মডার্ন সায়েন্সের অর্থাৎ অ্যালোপ্যাথি বর্তমান ডাক্তারদের সাথে কম্পেয়ার করেন, ওনারা কি করেন, ওনারা কিন্তু পড়াশোনা করে এসেছেন, ওনারা অনেক বড় ডিগ্রি নিয়ে এসেছেন, কিন্তু ওনারা কি ওষুধ প্রয়োগ করবেন এটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে, বা ওই ওষুধ সম্পর্কে জ্ঞানটা ওনারা পাচ্ছেন একজন রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে। প্রত্যেক যে কোম্পানি আছে তাদের রিপ্রেজেন্টেটিভরা যে ওনাদেরকে অবগত করছে যে এই মেডিসিন এই কাজ করছে, এবং উনি সেটার পরেই কিন্তু বেসিস করে ওষুধ, নতুন নতুন ওষুধ আসছে সেগুলো উনি প্রয়োগ করে দেখছেন। বাট আমাদের কিন্তু সেই সুযোগটা নাই। আমরা কি করছি, আমাদের নিজে হাতেই কিন্তু করতে হচ্ছে। ওরা কিন্তু জানেনও না যে ওষুধটা কিভাবে তৈরি হয়েছে, কিন্তু আপনি জানেন। আমি এটা বলতে চাচ্ছি, মূল মেসেজ যেটা দিতে যাচ্ছি যে অর্গান অফ মেডিসিন এমন একটা কমপ্লিট প্যাকেজ যেখানে আপনি সম্পূর্ণ ওষুধ তৈরি করাটাও, আপনি ওষুধ সংরক্ষণ করবেন কিভাবে সেটাও আপনি কিন্তু সম্পূর্ণ জানতে পারছেন। আচ্ছা, অর্গান অফ মেডিসিনের যে ক্রমবিকাশ এটা একটু আমি রেখেছি এখানে, খুব এগুলো প্রাইমারি আলোচনা। আমরা আজকে যে অর্গান অফ মেডিসিন অধ্যয়ন করে থাকি এটা প্রথমেই এই রূপে ছিল না। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1810 সালে,
তখন এখন আমরা অর্গান অফ মেডিসিন নামে যে পরিচিত আমাদের কাছে, এই বইটার আগে প্রথম স্যার নাম দিয়েছিলেন অর্গান অফ দ্য রেশনাল হিলিং সায়েন্স। তখন উনি এখানে সূত্র সংখ্যা রেখেছিলেন 271টা। ওই সময় স্যারের বয়স ছিল 55। স্যার তখন টোরাগো জার্মানিতে ছিলেন। এরপরে 315টা 271 থেকে 315টা সূত্রে উনি আপগ্রেড করলেন। প্রায় 34টা সূত্র উনি কিন্তু এখানে সংযোজন করেছিলেন, এবং এটা করতে উনি 9 বছর টাইম নিয়েছেন। 1819 সালে উনি এটা প্রকাশ করেন, দ্বিতীয় সংস্করণ। সেখানে উনি বলছেন, এটার নাম দিয়েছেন অর্গান অফ হিলিং আর্ট। তখন উনি জার্মানিতে ছিলেন, ওনার বয়স তখন 64। পরবর্তীতে উনি পঞ্চম সংস্করণ পর্যন্ত একই নাম উনি ধরে রেখেছিলেন বইটি, কিন্তু বিভিন্ন সময়ে পরবর্তী দুইটা অ্যাফোরিজম যুক্ত করে থার্ড এডিশন প্রকাশ করেছেন 317টি সূত্র নিয়ে। সেখান থেকে আবার 25টা সূত্র, দেখুন প্রত্যেক সময় উনি গবেষণা করে গেছেন, এবং গবেষণা করে উনি নতুন নতুন যে বিষয়গুলো উনি পাচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু উনি এখানে পরিবর্তন করে সেভাবে তৈরি করেছেন। পরবর্তীতে উনি 292টা সূত্রে এসেছেন, 25টা সূত্র তখন বাদ দিয়েছেন ফোর্থ এডিশনে। আবার উনি দুইটা সূত্র অ্যাড করেছেন, 294 সূত্রে উনি গেছেন, এটা ফিফথ এডিশন। এবং সর্বশেষ যেটা, সেখানে 3টা অ্যাফোরিজম উনি বাদ দিয়েছেন, এবং 291টি সূত্রে উনি এটা যখন প্রকাশিত হয়েছে তখন স্যার আর পৃথিবীতে নাই, উনি মারা যাওয়ার অনেক বছর পর এটা এসেছে আমাদের হাতে। বাট এটা হচ্ছে সব থেকে লেটেস্ট, ওটা সর্বশেষ যে গবেষণাটা ছিল। অর্থাৎ আমরা যে অর্গান অফ মেডিসিনটা অধ্যয়ন করে থাকি, সেটা এই 291টা সূত্র এসে স্থির হয়েছে। হয়তো বা উনি বেঁচে থাকলে এটা আরো সংযোজন বিয়োজন আরো আপনার পরিমার্জন হতো। যে দায়িত্বটা হয়তো এখন আপনার আমার পরে রয়েছে, আমরা যদি আমাদেরকে ওই পর্যায়ে নিতে পারি, তাহলে আমরাও হয়তো এখানে অনেক কিছু এখান থেকে নিতে পারবো, অনেক মণিমুক্তা। আবার এখানে যদি কোনো কিছু করে যেতে পারি, যেমন আমাদের কেন্ট স্যার করে গেছেন, আমাদের বিভিন্ন যে সমস্ত মনীষীরা এসেছেন, ওনারা কিন্তু করে গেছেন এখানে, তাই না? সেগুলো কিন্তু আমাদেরও সুযোগ রয়েছে। অর্গান অফ মেডিসিনের গুরুত্ব, অ্যাকচুয়ালি এই গুরুত্বটা আমার মনে হচ্ছে যে এজ এ চিকিৎসক হতে গেলে আমাদের কি কি লাগে। এমন কোন জায়গা আছে যে জায়গাটা আমরা অর্গান অফ মেডিসিন থেকে পাচ্ছি না? হোমিওপ্যাথি অধ্যয়নের সাথে বা ডিএইচএমএস কোর্সের যতগুলো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট খুবই একজন চিকিৎসকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট একটা ফিল্ড আছে, যদি বলি ম্যাটেরিয়ামেটিকা, আপনি ম্যাটেরিয়ামেটিকা যদি অধ্যয়ন করেন, সেখানে আপনি ওষুধ প্রুভিং এর সময় কি কি লক্ষণ পাওয়া গেছে সেটা আপনি জানতে পারবেন। অর্থাৎ তার ফিল্ডটা কিন্তু ওই কেন্দ্রিক। আপনি যদি অন্য যে কোনো সাবজেক্ট, আপনি অ্যানাটমি ফিজিওলজি যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন যে ওটার একটা ফিক্সড একটা জায়গা আছে। বাট অর্গান অফ মেডিসিন, একজন ফিজিশিয়ান হতে গেলে আপনার যা যা প্রয়োজন, এমন কোনো পয়েন্ট নেই যেখানে আপনার সে কাজ করে নাই, এমন কোনো বিষয় নেই যেটা অর্গান অফ মেডিসিনের মধ্যে নাই। যেমন আপনি চিকিৎসক হতে গেলে আপনার রোগ সংক্রান্ত জ্ঞান অবশ্যই প্রয়োজন, সেটা আপনার অর্গান অফ মেডিসিন সেই সম্পর্কে আপনাকে গাইডলাইন দিচ্ছে। আপনি যে চিকিৎসক, আপনি যে রোগী চিকিৎসা করবেন, এখন রোগীর কষ্টগুলো সম্পর্কে আপনাকে ধারণা পেতে হবে, আপনাকে জানতে হবে। সেটার জন্য অবশ্যই একটা সাকসেসফুল মানে কেস টেকিং আপনাকে প্রণয়ন করতে হবে, রোগীর প্রস্তুত করতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটাও কিন্তু এখানে বলে গেছে। রোগী পর্যবেক্ষণ শুধুমাত্র রু- শুধুমাত্র শুধুমাত্র রোগীর লিপি প্রণয়ন না, আপনি রোগীর লিপি প্রণয়নের পরে যে ওষুধ দিচ্ছেন সেটা যে পর্যবেক্ষণ, এটা পরে ডিপেন্ড করতেছে ওই রোগীর কিওর, সেটাও আপনাকে এই অর্গান থেকেই জানতে হবে। ওষুধ সংক্রান্ত যে জ্ঞান আছে, সেটা অবশ্যই আপনি যখন আপনি দেখবেন যে ওষুধ সংক্রান্ত জ্ঞান মানে কি, শুধু যে ওষুধ কোথায় কোনটা প্রয়োগ করতে হবে সেটা সেটা না। ওষুধ কিভাবে প্রস্তুত করতে হবে, ওষুধ কিভাবে সংরক্ষণ করতে হবে, ওষুধ কি করে শক্তিকরণ করতে হবে, ওষুধ কখন রিপিট করতে হবে, যাবতীয় সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? এবং আমরা যদি মনে করে থাকি যে আমরা মানে রোগকে সুস্থ করবো, তা কিন্তু নয়। বরঞ্চ অসুস্থতাকে কিভাবে, অর্থাৎ সিকনেস কে কিভাবে রিমুভ করতে হবে, সেটা কিন্তু আপনি টোটালি এখানে পাবেন। এই যেটা বলছিলাম ড্রাগ প্রুভিং, তারপর দ্বিতীয় ব্যবস্থাপত্র, আরোগ্য সংক্রান্ত জ্ঞান, এগুলো আরো অনেক অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের অর্গান অফ মেডিসিনের সাথে রিলেভেন্ট। আসেন, আমি যেহেতু দ্বিতীয় বর্ষে আপনাদের সাথে অর্গান নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে দ্বিতীয় বর্ষে টোটাল সিলেবাসটা এখানে রেখেছি। যেহেতু একটা ইন্ট্রোডিউসিং ক্লাস,
আমরা একটু ধারণা পাই এট এ গ্লান্স যে আমাদের দ্বিতীয় বর্ষে কি কি থাকছে। দ্বিতীয় বর্ষে শুরু হচ্ছে 83 নম্বর অ্যাফোরিজম থেকে, শেষ হচ্ছে 171 নম্বর অ্যাফোরিজমে গিয়ে। সেখানে আমরা চিকিৎসা, একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান হিসেবে বেসিক যে জায়গাগুলো প্রয়োজন তার অনেক গুরুত্বপূর্ণ জায়গা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেটা কি রোগীলিপি প্রণয়ন এবং রোগ লক্ষণ নির্বাচন, তারপর আপনার চিররোগ সম্পর্কে ধারণা আমরা এখানে পাচ্ছি, ওষুধের জ্ঞান পাচ্ছি, ওষুধের পর্যায়ক্রমিক যে ক্রিয়া সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। স্যার এখানে খুব সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন। লক্ষণ বিকাশে ভিন্নতা এবং আমাদের ভিতরে যে প্রত্যেকের, আমরা যে পেশেন্টের কি দেখি, আমরা একটা কথা প্রচলিত আছে রোগ নয় রোগীর চিকিৎসা করো। রোগীর চিকিৎসা মানে কি, তার কনস্টিটিউশন কি সেটাকে আমাদের খুব ফাইন্ড আউট করা। সেটাই বলা হচ্ছে যে লক্ষণ বিকাশে ভিন্নতা এবং ধাতু বৈশিষ্ট্য, তার কনস্টিটিউশন, পেশেন্টের কনস্টিটিউশন রিপ্রেজেন্ট করছে কিভাবে সেটা আপনি কিভাবে পাবেন, সেই বিষয়গুলো। ভেষজ পরীক্ষা অর্থাৎ ড্রাগ প্রুভিং আমরা যে কিভাবে করতে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এগুলো মানে পড়লে বারবার পড়তে ইচ্ছে করে। কিভাবে ওষুধ পরীক্ষা করতে হয়, ম্যাটেরিয়ামেটিকা, সেটাও আপনার দেখেন এখানে একটা ম্যাটেরিয়ামেটিকা কেমন হওয়া উচিত, কিভাবে ম্যাটেরিয়ামেটিকা প্রণয়ন করা উচিত, সেই বিষয়টাও কিন্তু আমাদের এই দ্বিতীয় বর্ষেরই আলোচ্য বিষয়। এবং সর্বাপেক্ষা উপযোগী সুনিশ্চিত ওষুধ কিভাবে আপনি পৌঁছাবেন, অচির রোগের চিকিৎসা কিভাবে হবে, সদৃশ্য বৃদ্ধি। অর্থাৎ অনেক সময় আমাদের একটা কথা প্রচলিত আছে হোমিও ওষুধ খাওয়ালে প্রথমে রোগ বাড়িয়ে দেয়। আসলে এটা যে রোগ বাড়ছে না কি বাড়ছে, এটাকে যে মানে মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটা আমরা বলে থাকি বা হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন, এটা সম্পর্কেও স্যার কিন্তু বলে গেছেন। যাক, এগুলো থাকবে আমাদের দ্বিতীয় বর্ষে। এখন আমি যেহেতু আজকে একটা ইন্ট্রোডিউসিং ক্লাস, একটা অ্যাফোরিজম আমি আপনাদেরকে এখানে দেখাবো এবং মানে এটা ব্যাখ্যা করব। কিন্তু আমার মনে হয়েছে যে কেন এইচডি মেডিকেল একাডেমিতে, আমরা কেন এই ইনস্টিটিউশনে আমাদের মানে এই কোর্সটা করার জন্য বা আমরা এখানে টিউশন নেওয়ার জন্য কেন আমরা এখানে ভর্তি হবো বা আমরা কেন এখানে কাজ করবো, এই বিষয়টা আসলে যদি না জানি তাহলে তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আমার মনে হয় এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে মানে হোমিওপ্যাথির প্ল্যাটফর্মের কোনো অভাব নেই। অনলাইনে অনেক সরাসরি কলেজ তো আছেই, এছাড়া আমাদের শিক্ষকরা আছেন বিভিন্ন কলেজে, যেখানে যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খ্যাতনামা ডাক্তাররা রয়েছেন। তো এর বাইরে অসংখ্য এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু হোমিওপ্যাথির চর্চা হয়, হোমিওপ্যাথির ওষুধ সম্পর্কে, হোমিওপ্যাথির বিভিন্ন দিক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তারপরেও কেন আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমিতে আমরা কেন এখানে ভর্তি হব বা আমরা কেন এটার সাথে সম্পৃক্ত হব, এটা আসলে এই প্রতিষ্ঠানে, এই প্ল্যাটফর্মে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা কিনা অন্য জায়গা থেকে একটু ভিন্ন। যদি বলি সেটা কি, এটা প্রথম কথাই হচ্ছে যে ডিএসএমএস যে সিলেবাস আছে সেটাকে অনুসরণ করে। অর্থাৎ ওইখানে যেভাবে করে প্রত্যেক ইয়ার ভিত্তিক যেভাবে সাবজেক্ট থাকে, প্রত্যেকটা সাবজেক্টের এখানে কিন্তু শিক্ষার ব্যবস্থা রয়েছে। আপনি বলতে পারেন আমাদের বাচ্চাদের যেমন আমরা স্কুলে দেওয়ার পরে আমাকে টিউশন দেই, একদম অনুরূপ সেটা আপনি এখানে স্পেশাল কেয়ারে এই বিষয়গুলো জানতে পারবেন। এখন এটা কি কোনো প্রয়োজন ছিল? প্রকৃত অর্থে এটা কিন্তু কোনো প্রয়োজন ছিলই না, যদি কিনা আমাদের আহ মানে এটা আসলে এভাবে বলা ঠিক না। আপনারাই বিবেচনা করবেন যে আমাদের যে হোমিও কলেজগুলো রয়েছে সেখানে আমাদের মানে কতটুকু মানে অ্যাজ এ স্টুডেন্ট শিক্ষার্থী হিসেবে কতটুকু আমাদের শেখার মতন সেই পরিবেশ আছে বা কতটুকু আমরা পেয়ে থাকি। যদি মনে হয় না কোথাও ঘাটতি আছে, আমার মনে হয় সেটা আপনি এখান থেকে পূরণ করতে পারবেন। আর যদি বলেন যে না আপনার প্রতিষ্ঠান আপনাকে যথেষ্ট পরিমাণ দিচ্ছে যেটা আপনি চান, তাহলে ওকে ফাইন। আমি চাই যেন আমাদের প্রত্যেকটা কলেজে সেরকম ভাবেই এস্টাবলিশ হোক, যেন আমাদের অন্য কারো কোথাও যেন নির্ভরশীল হতে না হয়। কিন্তু বর্তমান বাস্তব প্রেক্ষাপটে বিষয়টা এমন, আমার মনে হয় যে আপনি যতটা চাচ্ছেন ততটা হয়তো আপনি প্রতিষ্ঠান থেকে নাও পেতে পারেন। যদি তেমনটি হয় আপনি নিশ্চিত থাকেন যে এখান থেকে সেটা পাবেন। এবং এখানে আরেকটা জিনিস এখানে সমন্বয় করা হয়েছে, শুধু কোর্সটাকে পড়ানোই শেষ না, বরঞ্চ এর পরীক্ষা যখন আপনার বোর্ড পরীক্ষা হবে সেই বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতিটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে এখানে, কারণ এখানে একটা ব্যবস্থা মানে খুব দক্ষ একটা ব্যবস্থাপনা রয়েছে। এই প্রতিষ্ঠানটি কর্ণধার বাংলাদেশের অন্যতম একজন খ্যাতনামা হোমিওপ্যাথ ডাক্তার এ আলম হোসাইনি স্যার, উনি এই প্রতিষ্ঠানের সিইও। ওনার দক্ষ নেতৃত্বে কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং আমাদের
এই এই যে সার্ভিসটার যে চিফ কোঅর্ডিনেটর স্যার আছেন দেবাশিস স্যার, ওনার গভীর মানে একটা দক্ষ একটা মনিটরিং এর মধ্য দিয়ে আমরা কিন্তু পরিচালিত হয়ে থাকি। ফলে এখানে আসলে আপনাদের সার্ভিসটা আপনারা যে এখানে স্টুডেন্টদেরকে অত্যন্ত যত্ন সহকারে, শুধুমাত্র আপনার আগ্রহ থাকলেই হবে, শুধু এইটুকু থাকলেই আপনারা দেখবেন যে আপনারা পাচ্ছেন। সব থেকে বড় কথা, আমাদের এখানে যে টিচার্স প্যানেল আছে এটা অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত যাচাই বাছাই করে একটা শক্তিশালী টিচার্স প্যানেল এখানে কিন্তু। অবশ্য ফোনটা যে বাজেটে লঞ্চ হয়েছে, বেশিরভাগ কোম্পানি এই বাজেটের মধ্যে আমাদের মোটামুটি সিঙ্গেল স্পিকারই দিয়ে থাকে, তো সেই হিসাবে সিঙ্গেল স্পিকার। তো একটা সমৃদ্ধশালী আমাদের এখানে কিন্তু একটা শিক্ষক মন্ডলী রয়েছে। সর্বশেষ যে সুবিধাটা আপনারা এখানে পাবেন, প্রত্যেকটা ক্লাসের আপনার ভিডিও রেকর্ডিং থাকবে। এই যে ক্লাসটি হচ্ছে না, রেকর্ডিং থাকবে, সেটাকে আপনারা পরবর্তীতে বারবার দেখার মাধ্যমে নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন। কিন্তু আমি বলবো না, মানে এটা তো খুব উৎসাহিত করবো না, এই জন্য অনেকে এইটার আবার মিস ইউজ করে, নিয়মিত ক্লাসে উপস্থিতি হতে চায় না, যারা আমি পরে রেকর্ডিং দেখে নিবো। আসলে পরের রেকর্ডিং আর দেখাও হয় না আমার যেটা মনে হয়, আর ওই দেখাটা লাইভ ক্লাস করাটা এক জিনিস নয়। ফলে চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে যারা সম্পৃক্ত হবেন সংযুক্ত থাকার, বাট আপনাদের এটা উপরই পাওনা যে আপনার রেকর্ডিং ক্লাসটা থাকছে, আপনি আবারও সেখানে দেখতে পাচ্ছেন, আবারও নিজের জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য যাচাই করতে পারছেন। একটা ক্লাসটা একবার হয়ে গেলে পাওয়ার কথা না, কিন্তু এটা আপনার জন্য এই সুব্যবস্থাটা এই প্রতিষ্ঠান আপনার জন্য করছে। এখন আসুন, আমি আমি যেটা করে থাকি যে আমাদের অর্গাননের এখানে আমার দ্বিতীয় বর্ষের যে ক্লাসটা, এই ক্লাসটি আমি যেভাবে পরিচালনা করে থাকি তার একটা বলতে পারেন একটা নমুনা ক্লাস, একটা অ্যাফোরিজম আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি আলোচনায় প্রবেশ করার আগে প্রথমে বলে নিই আমি কিভাবে পড়িয়ে থাকি। আমি প্রথমেই বলছিলাম, আজকের আলোচনার শুরুতেই বলছিলাম যে অর্গান অফ মেডিসিনটা যদি আমরা ইংরেজিতে অধ্যয়ন করি তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। বাংলার ক্ষেত্রে দেখবেন এক একজন রাইটার এক এক রকম ভাবে প্রত্যেকটা অ্যাফোরিজমেরই অনুবাদ করেছে, কিন্তু সেখানে ভিন্ন শব্দের প্রয়োগের ভিন্নতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইংরেজিটা অনুশীলন করেন তাহলে আপনার জন্য, যখন আরো দুইটা রাইটারের বই আপনি পড়বেন, তখন আপনি যথার্থতা বুঝতে আপনার জন্য সুবিধা হবে, এবং আপনার এটাই হবে রিয়ালাইজ করা বা পারসিভ করা। অর্থাৎ ইংরেজিতে পড়াটা খুব জরুরি। আমি চেষ্টা করেছি বিগত বছরের যে ক্লাসটা আমি সম্পূর্ণটাই আমি ইংরেজিতে রেখেছি, কিন্তু ব্যাখ্যা করেছি বাংলায়, এবং আমি লাইন বাই লাইন পড়ে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এবারও আমার ক্লাসের বৈশিষ্ট্য ওটাই থাকবে, আমি প্রত্যেকটা লাইন পড়ে আমি সেটার অর্থ বলে এবং তার ভিতরে কি কি রয়েছে পয়েন্ট, সেটাকে একটা সূত্রকে ভাঙলে সেখানে কি কি পাওয়া যায় তার প্রত্যেকটা জিনিসই আমি উপস্থাপন করেছি। তো আমি একটা, যেহেতু আজকে আমরা অ্যাফোরিজম 83 অর্থাৎ 83 নম্বর অ্যাফোরিজমটা আমি আপনাদের সামনে আহ, উপস্থাপন করব, এবং আমি সেটা আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কিভাবে ক্লাসটা পরিচালনা করে থাকি। এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত প্রত্যেকটা অ্যাফোরিজমের মধ্যে কিছু কিওয়ার্ড থাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ থাকে, সেই শব্দগুলোকে আমি চিহ্নিত করি, সেটা নিয়েও আমি আলাদাভাবে কথা বলি, যেন পরবর্তীতে আমার এই যে লেকচার আমার ক্লাসের পরে আপনারা যখন নিজেরা অধ্যয়ন করবেন তখন যেন আপনাদের কোনো রকম সমস্যা না হয়, সেজন্য আমি প্রত্যেকের জায়গায় পড়ে যাওয়ার চেষ্টা করি। আসুন, আমি আজকের যে একটা অ্যাফোরিজম সেটা আমি এখন কিভাবে আমি পড়াবো সেটা আমি দেখানোর জন্য আমি এখন প্রবেশ করছি সেই সেকশনে। এখানে স্যার যেটা বলছেন, এবং আমি বলে রাখি এই যে ইংরেজি যেটা অংশটা দেখছেন আপনারা, এটা কিন্তু বণিক স্যারের বই থেকে হুবহু নেওয়া, আর এই পাশে বাংলা যেটা দেখছেন এটা হরিমোহন স্যারের যে বাংলা অনুবাদ সেখান থেকে হুবহু আমি নিয়েছি। আর পরবর্তীতে ব্যাখ্যা করেছি সেটা আমি অনেকগুলো বই থেকে আমি নিজে যতটুকু বুঝেছি সবকিছু মিলাই সেই ব্যাখ্যাটা আমার উপস্থাপনা থাকে, কিন্তু এই বইটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে এখানে রেখেছি যেন আপনারা কোনো বই খুঁজলেও এটা আপনি পান। এখানে স্যার কি বলছেন, দিস ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ এ কেস অফ ডিজিজ, অর্থাৎ এই যে স্বতন্ত্রীকরণ, মানে এটা কিন্তু শুরু হচ্ছে প্রথম অ্যাফোরিজম যেহেতু না, তার মানে আগে কিন্তু অনেক আলোচনা হয়েছে, তার ধারাবাহিকতা এখন 83। যারা আপনারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন আপনারা জানেন 82 তে কি আলোচনা হয়েছিল, 83 থেকে কিন্তু এই জন্য কথাটা এখানেই বলা হচ্ছে, এইভাবেই বলা হচ্ছে দিস ইন্ডিভিজুয়ালাইজিং, অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালাইজিং নিয়ে কিন্তু আগে কথা হয়েছে,
এজন্য বলছে দিস ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ এ কেস অফ ডিজিজ, অর্থাৎ একটা কেসের যে স্বতন্ত্রীকরণ, ফর হুইচ আই শ্যাল ওয়ানলি গিভ ইন দিস প্লেস জেনারেল ডিরেকশন, যার জন্য স্যার এখানে কিছু খুব সাধারণ কিছু নির্দেশনা দিচ্ছেন, সেটা আপনি উপদেশ বলতে পারেন, দিচ্ছেন, of which the practitioner will bear in mind only, যেগুলো কিনা একজন প্র্যাকটিশনার অর্থাৎ একজন চিকিৎসক সেটা তার মনে অবশ্যই এগুলো রাখতে পারে। হোয়াট ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ ইন্ডিভিজুয়াল কেস, এবং কোনটা কোন কেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা উনি তখন নির্ধারণ করবেন। ডিমান্ড অফ দ্য ফিজিশিয়ান না, আচ্ছা এটা উনি বলছেন, অর্থাৎ এখানে স্যার এই অ্যাফোরিজমে স্যার কতগুলো নির্দেশনা দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন? প্র্যাকটিশনার্সদের, অর্থাৎ যারা চিকিৎসক তাদের উদ্দেশ্যে উনি এখানে কতগুলো নির্দেশনা দিচ্ছেন, এবং উনি বলছেন এটা সাধারণ কথা। এবং সাধারণ কথা কেন? এই কথাটা সবার জন্যই প্রযোজ্য, আবার এই কথাটারই কোন কোন অংশ হয়তো আপনার জন্য প্রযোজ্য হবে, কোন অংশ তো আমার জন্য প্রযোজ্য হবে। কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে অ্যাজ এ ফিজিশিয়ান, সেটা স্যার এখান থেকে যার যেটা প্রয়োজন সেটা সেখান থেকে নিতে বলেছে। কি বলছেন? ডিমান্ড অফ দ্য ফিজিশিয়ান নাথিং বাট ফ্রিডম অফ প্রিজুডাইস, অর্থাৎ ফিজিশিয়ানকে কি হতে বলছেন উনি? ফ্রিডম ফ্রম প্রিজুডাইস, কুসংস্কার বা পূর্ব কোনো সংস্কার থেকে মুক্ত হতে বলছেন। ওনার মনে যদি কোনো পূর্ব সংস্কার থাকে বা কোনো একটা কুসংস্কারে উনি আবদ্ধ থাকেন, সেই অর্থাৎ কুসংস্কার মুক্ত আপনাকে হতে বলছেন। আচ্ছা, এরপরে কি বলছে? সাউন্ড সেন্স, অর্থাৎ ইন্দ্রিয় শক্তির সম্পূর্ণ ক্ষমতা আপনার থাকতে হবে। এখন ইন্দ্রিয় শক্তি মানে কি? ইন্দ্রিয় শক্তি মানে আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে, আমাদের নাক, কান, গলা, আপনার চোখ, আমাদের স্কিন, এই যে যত রকম ইন্দ্রিয় আছে যেটা দিয়ে আমরা কোনো কিছু উপলব্ধি করি, সেগুলো একদম কমপ্লিটলি আপনার অটুট থাকতে হবে। সেটা আমি ব্যাখ্যায় আরো বলবো। অ্যাটেনশন ইন অবজার্ভিং, অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দিতে বলছেন কোথায়? অবজার্ভিং পর্যবেক্ষণে, অ্যান্ড ফিডিলিটি ইন ট্রেসিং, এবং ফিডিলিটি মানে কি? বিশ্বস্ততার সাথে, ট্রেস মানে কি? অনুসন্ধান করতে বলছে দ্য পিকচার অফ ডিজিজ, অর্থাৎ রোগের চিত্রটাকে আপনার মনোযোগ সহকারে ট্রেস করতে বলছে, অনুসন্ধান করতে বলছে। এই অ্যাফোরিজমটা যদি আমরা মূল কথা দাঁড় করাই, তাহলে স্যার এখানে এটা বলছেন আমাদের প্রত্যেকটা যারা হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে স্যার এখানে কতগুলো গুণাবলীর কথা তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে কি? আপনাকে অবশ্যই কুসংস্কার মুক্ত মন হতে হবে, আপনার ইন্দ্রিয় শক্তি সম্পূর্ণরূপে অটুট থাকতে হবে। কেন থাকতে হবে সেগুলো ব্যাখ্যায় আসবে। এবং আপনি যে কেস টেকিং করছেন বা আপনি যে রোগের অনুসন্ধান করছেন, আপনি যে অবজার্ভ করতেছেন, সেটার উপরে সম্পূর্ণ বিশ্বস্ততা থাকতে হবে। এখন আপনি কোনো কনফিউশনের মধ্যে থেকে কোনো রোগীকে যদি পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু সেখানে আপনি সঠিক ওষুধে পৌঁছতে নাও পারেন। এইরকম গুরুত্বপূর্ণ কথা বলছেন। এখন এই কথাটা কেন বলছেন? যে এটা কিন্তু সাধারণ কথা, অর্থাৎ সবার জন্য এই কথাটা প্রযোজ্য, কিন্তু আপনার হয়তো কোনো একটা সাইড খুব স্ট্রং, যেটা কিনা আমার হয়তো উইক, আবার আমার হয়তো কোনো সাইড স্ট্রং, যেটা কিনা আপনার উইক। তাহলে আপনার যে জিনিসটা এখান থেকে নিতে হবে, সেখানে আপনাকে এফোর্ট দিতে হবে এবং সেই জায়গাগুলো আপনাকে স্ট্রং করতে হবে যেন আপনি ভালোভাবে পারফর্ম করতে পারেন। আসেন আমরা একটু এখানে দেখি স্যার এখানে কি কি বলেছেন। পূর্ব সংস্কার মুক্ত হতে বলেছেন, ইন্দ্রিয় শক্তি যে অবিকৃতি সেটা বলেছেন, রোগী পর্যবেক্ষণের কথা বলেছেন, রোগী লিপি অঙ্কনের কথা বলেছেন। চিকিৎসক হতে হলে এই কাজগুলো বা এই গুণগুলো আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, পূর্ববর্তী সংস্কার বলতে কি বোঝায়? পূর্ববর্তী সংস্কার একটা বিশাল চ্যাপ্টার, এখানে অনেক কিছুই থাকতে পারে। ভয় থাকতে পারে, ঘৃণা থাকতে পারে, অর্থলোভ থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, লজ্জা থাকতে পারে, আত্মবিমান থাকতে পারে, হীনমন্যতাও থাকতে পারে। এখন ভয় কেমন? কিসের ভয়? ভয় কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেহেতু আপনি একজন ফিজিশিয়ান, আপনার কাছে সকল ধরনের রোগী আসবে। কোন একটা রোগী এসে অত্যন্ত যন্ত্রণায় কাতর, ও তার কাতরানো দেখে আপনি ভয় পেয়ে গেছেন। এমন একটা রোগী আসছে যে বিকৃত হয়ে গেছে, হয়তো তার স্কিন ডিজিজ হয়েছিল বা এমন একটা ফর্মে ডিফরমেশন হয়ে গেছে যেটা দেখলে হয়তো টিউমারটা অনেক বড় হয়ে গেছে, বা কোনো একটা টিউমার ফেটে হয়তো সেখান থেকে পুজ রস বেরোচ্ছে, সেটা দেখে হয়তো আপনি ভয় পাচ্ছেন। আপনি যেহেতু ফিজিশিয়ান, এটা কিন্তু থাকা চলবে না। আমার ভিতরে হয়তো এই ভয়টা থাকতে পারে, তাহলে স্যারের এই অ্যাফোরিজম থেকে আমি এই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। কারণ আমি যদি ভয় পেয়ে যাই, তখন রোগী পর্যবেক্ষণে আবার ভুল হবে। স্যার এত সূক্ষ্মভাবে এখানে বলছেন। কোনো অটিস্টিক বেবি যদি আসে, অটিস্টিক বেবিরা কি হয়? সাধারণত স্বাভাবিকভাবে তাকাতে পারে না, বিভিন্নভাবে হাত পা ছোড়াছুড়ি করে। এগুলো দেখেও যদি আপনি নার্ভাস হয়ে যান, তাহলে কিন্তু হবে না। এবং সর্বশেষ কি, আপনার ভিতরে যে কোনো বিচলিত ভাব যদি তৈরি হয়, আপনার কিন্তু মূল কনসেন্ট্রেশন রোগীর থেকে সরে অন্যদিকে যেতে পারে। অর্থাৎ এই যে পূর্ব সংস্কার, ভয়, পূর্ব সংস্কারের একটা অংশ ভয়, এই ভয়টা আপনাকে কিন্তু দূর করতে হবে। এরপরে কি?
ঘৃণা বিভিন্ন কারণে হতে পারে। এই যে যেটা বলছিলাম স্কিন ডিজিজ, সেখানে পুজ, রক্ত এগুলো দেখে যেন আমাদের মধ্যে ঘৃণা না আসে, আমরা যেন রোগীর কষ্টটাকে নিজের কষ্ট মনে করতে পারি। পেশেন্টের বমি হতে পারে, পায়খানা হতে পারে, বিভিন্ন ধরনের বিভৎস ঘটনা ঘটে, সেগুলো দেখে বা বিভিন্ন ধরনের দুর্গন্ধযুক্ত অনেক কিছু থাকতে পারে, সেগুলো দেখে যেন আমাদের ভিতরে কোনো ঘৃণার উদ্রেক না হয়। যদি আমাদের সাথে ঘৃণা চলে আসে তাহলে আমরা রোগী থেকে অনেক দূরে সরে যাবো। অর্থলোভ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আপনি অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন যে আপনার এই পেশেন্টের কোন মেডিসিনটা প্রয়োজন, কিন্তু কখনো যেন আপনার ভিতরে এই জিনিসটা বাসা না বাঁধে যেটা তাকে আমি কিছুদিন একটু ঘোরাই, কিছুদিন তার কাছে কিছু ইনকাম করে নিই, এটা যেন না আসে। অর্থাৎ দ্রুত আরোগ্যদায়ী ওষুধ আপনি প্রয়োগ না করে আপনি বোঝা সত্ত্বেও হয়তো দিচ্ছেন। হ্যাঁ, আপনি ধরতে পারছেন না রোগীকে, অবজারভেশন আপনার ভুল হচ্ছে, সেটা ভিন্ন কথা। আপনি সঠিক ওষুধ দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বুঝতে পারছেন, বাট আপনি ইচ্ছা করে রোগীকে ধরে রাখার জন্য এটা করছেন। এই ধরনের মানসিকতা যেন আপনার ভিতরে না আসে। মডার্ন সায়েন্সে যেমন পেশেন্ট গেলে কিছু না কিছু টেস্ট দিতে হয়, কারণ তাদের সিস্টেমটাই হচ্ছে এমন, তারা প্যাথোলজি নির্ভর তারা ট্রিটমেন্ট করে থাকে। আমরা যেন এই কাজটা, আমাদেরও কিন্তু প্রয়োজনে আমরা বিভিন্ন টেস্ট দিব, কিন্তু সেটা প্রয়োজনে যদি মনে হয়, কারণ অপ্রয়োজনে দিয়ে আমাদের তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, আর আমাকে ওই ল্যাবরেটরি টেস্ট আপনার ইসের থেকে আমাকে যে কমিশন দিবে সেই আশায় আমি দিব, এটা যেন না হয়। আপনার ফিটাও যেন একটা রিজনেবল থাকে, যেন একটা পেশেন্ট এফোর্ড করতে পারে। আপনি অনেক ভালো ডাক্তার হয়েছেন বলে এমন একটা ফি নির্ধারণ করলেন, সেটা কিন্তু ওই সকল রোগী হয়তো আপনার কাছে আসতে পারছেন, এমনটি যেন না হয়। এবং আরেকটা বড় বিষয় আছে, অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি যেমন মনে করি যে আমার কাছে সকল রোগী সুস্থ হবে এমনটি কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। বলা হয়ে থাকে যদি 60% কোনো ডাক্তারের রোগী সুস্থ হয় বা 40%ও যদি সুস্থ হয়, তাহলে তাকে সার্থক ডাক্তার হিসেবে ধরা হয়। তাহলে এই কথাটা কেন বলছি, যে নিজের সক্ষমতার বাহিরে এমন অনেক কিছু আসবে যখন দেখা যাচ্ছে আমি আর আগাইতে পারছি না, তখন আমি যেন এটা বুঝতে পারতেছি আমি এই রোগীর জন্য কিছু করতে পারছি না, কিন্তু রোগী আপনার কাছে আসে, তখন অবশ্যই আপনার তার কাছে ভিজিট পাওয়ার আশায় তাকে বারবার ওষুধ দেওয়া, এটা করা উচিত না। আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে রোগী কত দ্রুত আপনার কাছ থেকে বিদায় নেবে। যদি কিনা সেরকম কোনো সিচুয়েশন হয়, আপনি অবশ্যই ওই রোগীকে রেফার করেন আপনার পরিচিত, বা তাকে এটা জানিয়ে দেন, ভাই তুমি অন্য কোথাও দেখাও, আমি যেন এটা বুঝতে পারছি না। এটাতে আপনার কখনো মান যাবে না, এটাতে আপনি কখনো অপমানিত হবেন না, বরং এটাতে আপনার প্রতি আস্থা শ্রদ্ধা আরো বাড়বে। কারণ যে রোগীকে আপনি সুস্থ করতে পারছেন, আলটিমেটলি একটা দিন কিছুদিন পরে তো উনি আপনার কাছ থেকে এমনি চলে যাবে, তখন উনি অনেক বদনাম করবে কি। বাট আপনি যদি আগে থেকে তাকে এটা সচেতন করেন, তাহলে উনি দেখবেন যে অন্য জায়গায় গিয়েও আপনার প্রশংসাই করছে। আচ্ছা, এরপরে কি পূর্ব সমস্যার মধ্যে রয়েছে ক্রোধ। অনেক সময় চেম্বারে দেখা যায় বাচ্চারা এসে অনেক দুরন্তপনা করে, এটা ওটা ফেলে দেয়, এগুলোতে কোনো রাগান্বিত হয়ে যে আপনি কোনো মিসবিহেভ করবেন, প্রতিবন্ধী যারা আসে, অটিস্টিক বেবি যদি আসে, তাদের কোনো আচরণেও যদি আপনি কোনো কারণে বিরক্ত হন, এরকম যেন না হয়, সেই সমস্ত বিষয় কিন্তু স্যার আসলে বলে গেছেন। যে কোনো কারণে আপনার কোনো পেশেন্ট হয়তো এসে ফি প্রদান করতে পারছে না, তার কাছে হয়তো পর্যাপ্ত টাকা নেই, তারপরে আপনি রাগ করলেন, দুর্ব্যবহার করলেন, এটা যেন না আসে। এটা কিন্তু হ্যানিম্যান স্যার স্পষ্ট করে বলেছেন, এই জিনিসগুলো থেকে বেরোয় আসতে হবে। না, আমার ভেতরে এটা থাকে, তাহলে আমাকে এটা সংশোধন করতে হবে, না হলে আমি কিন্তু আমার মূল ফোকাস ধরে রাখতে পারবো না। রোগীর যন্ত্রণা এবং মানসিক বিকৃতি এগুলো কোনো অবস্থাতে মানে অনেক সময় হয় কি, আপনার কাছে একটা পেশেন্ট আসছে, আপনি জানেন এই পেশেন্টকে আপনি সঠিক ওষুধ প্রয়োগ করেছেন, কিন্তু যেটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটা হয়, অনেক সময় রোগটাও ওই সময় বেড়ে যায়। রোগী মনে করে আপনার রোগ বেড়েছে, কিন্তু এটা যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন এটা তো সে জানে না। অনেক সময় সে চেম্বারে এসে করতে পারে কি, আপনার সাথে মিসবিহেভ করতে পারে, ডাক্তার সাহেব আপনি আমাকে কি ওষুধ দিলেন, আমার রোগ কেন বাড়ায়নি। যদি হঠাৎ করে সে রাগান্বিত হয়ে কোনো মিসবিহেভ করে, সেই ক্ষেত্রেও স্যার বলেছেন তাকে বিষয়টা বোঝানো এবং জিনিসটা ধরাই দেওয়া, কিন্তু আপনি যেন রাগান্বিত হয়ে তার সাথে কোনো মিসবিহেভ না করেন। লজ্জা, সাধারণত সেক্সুয়াল পেশেন্ট গুলো আসলে, বা আপনি অনেক ক্ষেত্রে যেটা দেখবেন, এমন এমন পেশেন্ট আপনি পাচ্ছেন যে পেশেন্টকে ইন্ডিকেট করতেছে সে আসলে পূর্ববর্তী লাইফে কখনো না কখনো হয়তো সে গনোরিয়া বা সিফিলিস বা কোনো মানে আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটা এই ধরনের কোনো ডিজিজে সে আক্রান্ত ছিল, এটা আপনি বুঝতেছেন, যে সেটার ভাবি ফল হিসেবে বর্তমান কন্ডিশনটা এসেছে। এখন আপনি যদি নিজে লজ্জা পান, তাহলে তো আপনি তাকে প্রশ্ন করতে পারবেন। আবার আপনি এতটাই নির্লজ্জের মতন প্রশ্ন করছেন যে কাকে কিভাবে প্রশ্ন করতে হবে, যেন রোগী লজ্জায় উত্তর দিতে পারতেছে না বা রোগী বিব্রত বোধ করছে, এমন কেউ যেন না হয়, সে ব্যাপারেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ফলে পেশেন্টের যে যৌন জীবন আছে সেটা সম্পর্কে যদি আপনার তেমন কোনো সিচুয়েশন হয়, এটা আপনার জানা প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই সতর্কতা নিজের দিক থেকেও মেনে প্রশ্ন করতে হবে। আবার
পেশেন্টও যেন ফ্রি বোধ করে আপনাকে বলতে, সেটাও আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। তারপরে আমাদের ফিমেল পেশেন্ট যারা আসে তাদের বিভিন্ন ধরনের গাইনোলজিক্যাল বিভিন্ন প্রবলেম থাকে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা যেন ওপেনলি কথা বলতে পারে, সে বিষয়টা যেন তার মধ্যে সংকোচ না থাকে, সেই পরিবেশটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওর ভিতরে হয়তো আপনার সিমটমটা লুকানো ছিল, ওর ভিতরে হয়তো আপনার মেডিসিনটা লুকাইতে ছিল, আপনি ওটা না পাওয়ার কারণে সঠিক ওষুধে পৌঁছাতে পারছেন না। পূর্ব সমস্যার মধ্যে যে অনেক সময় হয় কি ওই, আপনার পেশা নিয়ে আমাদের মধ্যে অনেকের ভিতরে একটা হীনমন্যতা থাকে যে আমি একটা হোমিওপ্যাথ ডাক্তার, এরকম যদি সবসময় নিজেকে ছোট মনে করেন সেটাও কিন্তু না করতে বলেছেন। অনেক সময় রোগী তিরস্কার করলে নিজেকে ছোট মনে করে সেটাও কিন্তু না করতে বলেছেন। কারণ সবসময় মনে রাখবেন যে বিফলতা কিন্তু সফলতার মূল পিলার। সঙ্গত কারণেই আপনি যদি বিফল হন, কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন যে কেন বিফল হলেন বা কেন আমার এখানে ভুল হলো, সেটা আপনি যখন এই একটা ঘটনা থেকে শিখবেন তখন আরো 5টা আপনি এভাবে সফল হতে পারবেন। আচ্ছা স্যার এখানে একটা কথা বলেছেন যে ইন্দ্রিয় শক্তির অটুট ব্যবহার, যেটা আমাদের ইন্দ্রিয় শক্তি বলতে কি চোখ, কান, তারপর আমাদের নাক, জিহ্বা, ত্বক এবং সর্বশেষ যেটা অবজারভেশন পাওয়ার, আমাদের যে সিক্স সেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যে দেখা গেল আপনি আপনি ডাক্তার, অথচ আপনার হয়তো আপনি রোগীকে তার জিহ্বা পর্যবেক্ষণ করছেন, আপনি তার চোখে হয়তো কম দেখতেছেন বা আপনার চোখে কোনো সমস্যা আছে, তাহলে তো আপনি সঠিক ইনফরমেশন পাইলেন না। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই মানে মেডিসিনে কি বলা হয়েছে যে রসুনের গন্ধ থাকে তার ঘামে, আপনি কিন্তু সেই গন্ধটাই পাচ্ছেন না। আপনার চেম্বারে রোগী আসছে, আপনার ওষুধ বলে দিচ্ছে তার ঘামের গন্ধে, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। তাহলে কি হলো? এই জন্য স্যার বলছেন আপনি সঠিক ওষুধ নিতে পারতেছেন না। তো এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলা কিন্তু আমাদেরকে কিন্তু খুব স্ট্রংলি মেনটেন করতে হবে। যারা এই জিনিসগুলো আমাদের যদি নিজেদের কোনো ত্রুটি থাকে সেই জায়গাগুলো আপনারা নিজেরা ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আমাদের কিন্তু তারপরে রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। হ্যানিম্যান স্যার বলেছেন স্বাধীন চিত্ত এবং সবল কার্যকুশল ইন্দ্রিয় সাহায্যে চিকিৎসক যত্নপূর্বক রোগীর পরীক্ষা করে লক্ষণাদি সংগ্রহ করবেন। তো এইটা ছিল মোটামুটি আমার আজকের ইন্ট্রোডিউসিং ক্লাসের মূল আলোচ্য বিষয়। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি আজকে ক্লাসের উপরে কারো কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। আহ এই বলে আমি আমার যে আলোচ্য বিষয় সেটা শেষ করছি। ধন্যবাদ সকলকে।